আপনি দুপুরের গোসলের পর যখন ভেজা কাপড়গুলো ছাদে শুকাতে দিতে যান, তখন প্রায় সময়ই দেখা যায় রশিতে আপনারই পরিবারের ছোট বোন কিংবা বড় বোন, নয়তো আপনার মায়ের ব্যবহৃত গোপন বস্ত্র ঝুলছে। তখন আপনি কি করেন? চোখটা হয়তো সাথে সাথে অন্যদিকে সরিয়ে নেন, নয়তো পাশে থাকা ওড়না দিয়ে চোখটা অন্যদিকে ঘুরিয়ে ঢেকে দেন। ভুলেও চোখটা আর এই দিকে ফেরান না। সেম একই জিনিসটা যখন পাশের বাসার ছাদে কিংবা ব্যালকনিতে ঝুলন্ত অবস্থায় দেখেন, তখন হাঁ করে তাকিয়ে থাকেন আর পাশে থাকা বন্ধুকেও খুব আগ্রহ সহকারে দেখান। এই কথাটির পরিপ্রেক্ষিতে আমার কলেজ জীবনের একটা কাহিনী বলি। আমরা যে মেসে থেকে পড়াশোনা করতাম, সেই মেসের পাশের বিল্ডিংয়ে মারিয়া আর মৌরি নামের দুইজন যমজ বোন থাকতো। দুজনেই ভার্সিটিতে পড়াশোনা করত। আমাদের মেস আর ওনাদের বাসা এতটাই কাছাকাছি ছিল যে খুব সহজেই আমাদের মেসের ছাদ থেকে ওনাদের বাসার ছাদেই যাওয়া যেত। আমরা যেহেতু সবাই ইন্টারে পড়াশোনা করতাম, সেই হিসেবে ওনারা আমাদের থেকে বড় ছিলেন। প্রায় সময়ই ওনারা দুই বোন আমাদের দিয়ে দোকান থেকে এটা ওটা আনাতেন। বিকেলবেলা আমরা ছাদে গেলে আর আপুরাও ছাদে চলে আসলে নানা বিষয় নিয়ে আমাদের সাথে কথাবার্তা বলতেন। দুজন আপুই খুব মিষ্টি করে আমাদের সাথে হেসে কথা বলতেন। একদিন খেয়াল করি কয়েকজন বন্ধু রুমের ভিতর জড়সড় হয়ে কি যেন করছে। আমি যখন তাদের প্রশ্ন করি, কি রে, কি করছিস তোরা, আর তোদের হাতে ওটা কি? রায়হান তখন হেসে বলল, ফুলের ঘ্রাণ নিচ্ছি। আমি অবাক হয়ে বললাম, মানে? তখন রায়হান তার হাতে রাখা একটি গোপন বস্ত্র দেখিয়ে বলল, এটা মৌরি আপুর। আর সজীব তার হাতেরটা দেখিয়ে বলল, এটা মারিয়া আপুর। মৌরি আর মারিয়া আপু গোসলের পর এগুলো যখন শুকাতে দিয়ে যায়, তখন নাকি ওরা নিয়ে আসে। আমি ওদের অনেক বুঝিয়েছিলাম যে এই কাজগুলো করা উচিত না। অসুস্থ মস্তিষ্কের মানুষ বাদে সুস্থ মানুষ এই কাজগুলো কখনোই করতে পারে না। এমনকি ওদের ভয়ও দেখিয়েছিলাম, এসব করলে আপুদের বলে দেব। কিন্তু রায়হান আর সজীব আমাকেই উল্টে ভয় দেখিয়ে বলল, আমি এসব বললে ওরা সবাই বলবে আমিও ওদের সাথেই ছিলাম। তারপর আমিও বারবার যখন ওদের বোঝানোর চেষ্টা করছিলাম, তখন রায়হান রেগে গিয়ে বলছিল, তোর এত জলে কেন, ওরা তো আর তোর বোন না। প্রথম প্রথম আপুরা বুঝতে না পারলেও পরে যখন দেখলো প্রায় সময় ওনাদের ব্যবহৃত জিনিস নাই হয়ে যাচ্ছে, তখন তারা ঠিকই বুঝতে পেরেছিলেন। তারপর থেকে আপুরা কখনো আমাদের সাথে কথা বলেনি, এমনকি কাউকে কখনোই দোকান থেকে কিছু আনতে বলেনি। একদিন রিক্সা দিয়ে কলেজ থেকে মেসে ফেরার পথে খেয়াল করি মৌরি আপু রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। আমি আপুকে বললাম, আপু, বাসায় যাবেন? চলেন একসাথে যাই। আপু শুকনো হাসি হেসে বলল, না থাক, তুমি যাও। আমি তখন বললাম, আপু আসেন তো, ভাই বোন যাব, তাতে সমস্যা কি? আপু তখন হেসে বলেছিল, ভাই বোন গেলে তো কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হলো তোমরা তো আমাকে বোনের চোখে দেখো না। এই কথা বলে আপু অন্য একটা খালি রিক্সা ডেকে চলে গেল। আর আমার ভিতরে তখন বন্ধুদের সাবধান করতে পারিনি বলে অপরাধবোধ কাজ করছিল। এর ঠিক পরের দিন আমি এই মেস ছেড়ে অন্য মেসে চলে যাই, কারণ আমি বুঝতে পেরেছিলাম শুধু একা নিজে ভালো হলে হবে না। আমি যাদের সাথে বসবাস করব তাদেরকেও ভালো হতে হবে। মানুষের ভিতর খারাপ অভ্যাসগুলো ছোঁয়াচে রোগের মতন হয়, যা খুব সহজেই অন্য একটা মানুষের মাঝে ছড়িয়ে যায়। মেস থেকে বের হওয়ার সময় রায়হানকে একটা কথা বলেছিলাম, তোরও একটা বড় বোন আছে, তাই এই বিকৃত অভ্যাসটা পাল্টে ফেল। তা না হলে এমন অবস্থা হবে যে কয়েকদিন পর নিজের বোনও তোর থেকে রেহাই পাবে না। আমাদের সেমিস্টার ফাইনালের পরীক্ষা চলছে।
খাতা দেওয়ার ঠিক ২০ মিনিট পরেই একটা মেয়ে স্যারকে বলল, স্যার, একটু ওয়াশরুম যাব। মেয়েটার কথা শুনে স্যার রেগে গিয়ে বলল, ২০ মিনিট যেতে না যেতেই ওয়াশরুম পেয়ে গেছে? তা আগে থেকেই ওয়াশরুমের ভেতর বই রেখে এসছো নাকি? মেয়েটি মাথা নিচু করে বলল, স্যার প্লিজ, আমার এই মুহূর্তেই যেতে হবে। স্যার তখন মেয়েটিকে জোরে ধমক দিয়ে বলল, ১ ঘন্টার আগে কোনো ওয়াশরুমে যাবে না, চুপচাপ পরীক্ষা দাও। স্যারের ধমক শুনে মেয়েটি চুপচাপ বসেছিল। আমি খেয়াল করছিলাম মেয়েটি খাতাতে কিছুই লিখছে না। বসে থেকে মেয়েটি যখন নীরবে চোখের জল ফেলছিল, তখন স্যার চিৎকার করে বলল, সারা বছর লেখাপড়া না করে ঘোরাঘুরি করবে আর পরীক্ষার হলে এসে কান্নাকাটি করবে। ১ ঘন্টা পার হবার পর স্যার যখন মেয়েটিকে বলল ওয়াশরুম যেতে, তখন মেয়েটি স্যারের কাছে জমাকৃত ভ্যানিটি ব্যাগটা সাথে নিয়ে ওয়াশরুম যেতে চাইল। স্যার তখন বলল, ব্যাগের ভেতর বই রেখেছো নাকি যে এটা নিয়ে ওয়াশরুম যেতে হবে? মেয়েটি মাথা নিচু করে বলল, স্যার, আমার শারীরিক সমস্যা হচ্ছে। স্যার তখন বলল, কি এমন সমস্যা শুনি যে সাথে ব্যাগ নিয়ে যেতে হবে? আমি আর তখন সহ্য করতে পারছিলাম না। সোজা দাঁড়িয়ে বললাম, স্যার, আপনি কি সত্যিই বুঝতে পারছেন না মেয়েটার কি সমস্যা হচ্ছে, নাকি তার মুখ থেকে শোনার জন্য এমন করছেন? আমার কথা শুনে আমার পিছন থেকে একটা ছেলে দাঁড়িয়ে বলল, স্যার বুঝবে কি করে? স্যার তো কোনো মেয়ের ঘরে জন্ম নেননি। স্যার আকাশ থেকে টপ করে পড়েছে। সাথে সাথেই কয়েকটা মেয়ে দাঁড়িয়ে বলল, ব্যাগটা খুলে স্যারকে একটু দেখিয়ে দে যে তোর ব্যাগের ভিতর বই আছে না অন্য কিছু প্রয়োজনীয় জিনিস। মুহূর্তের মধ্যেই ক্লাসের সবাই স্যারকে অপমান করতে লাগলো। আর স্যার কি বলবে না বলবে এটা ভেবে দিশেহারা হয়ে যাচ্ছিল। আমি তখন ভাবছিলাম, সমাজে যেমন অসুস্থ মস্তিষ্কের মানুষ আছে, তেমনই কিছু সুস্থ মানুষও আছে। শুরুটা সাহস করে আমি করেছিলাম, আর শেষটা বাকিরা সবাই করেছে। সব শিক্ষকরাই বাবার মতন হয় না। কিছু শিক্ষক পরিমলের মতোও হয়, যারা ছাত্রীদের ভোগের বস্তু বানিয়ে ফেলে। আমাদের দেশের প্রায় ৩০% মেয়েরা অপদস্থ হয় স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষক দ্বারা। কোনো ছাত্রী শিক্ষকের সামনে অশ্লীল পোশাক পরিধান করে যায় না, তবুও খবরের কাগজ খুললে দেখা যায় শিক্ষকের দ্বারা ছাত্রী ধর্ষিত। আমি গ্রামের বাড়ি গেলে প্রায় সময় আমার সমবয়সী এক ফুফাতো ভাই মামুনের দোকানে বসে আড্ডা দিই। আমি যখন আড্ডা দিতাম তখন প্রায় সময় খেয়াল করতাম দোকানে একটা হিন্দু মহিলা আসতো। মহিলাটা দোকানে এসে সুন্দর করে মামুনদাকে দাদা দাদা বলে ডাকতো। একদিন মহিলাটা দোকানে এসে এক প্যাকেট বিস্কিট নিয়ে চলে গেলে মামুন আমায় বলল, দেখলি বৌদি কি সুন্দর, দেখলে মাথা ঠিক থাকে না। আমি কিছুটা অবাক হয়ে বললাম, মানে তুই কি ধর্ষণ করবি নাকি? মামুন তখন বলল, সুযোগ পেলে অবশ্যই করতাম। বৌদির কাপড় পরার স্টাইল দেখেছিস? দেখলেই তো মাথা নষ্ট হয়ে যায়। মেয়েরা এইভাবে কাপড় পরে দেখেই তো সমাজে এত ধর্ষণ হয়। আমি মুচকি হেসে মামুনকে বললাম, ধর্ষণ করতে বাকি কোথায় রেখেছিস? ধর্ষণ তো কবেই করে ফেলেছিস। শুধু মেয়ের অমতে জোর করে শারীরিক সম্পর্ক করাকে ধর্ষণ বলে না। একটা মেয়ে নানানভাবে ধর্ষিত হয়। কারোর কথাতে ধর্ষিত হয়, আবার কারোর নোংরা চাহনিতে ধর্ষিত হয়। ইসলাম ধর্মে মেয়েদের পর্দা করা ফরজ, তাই আমাদের ধর্মের মেয়েদের পর্দা করা উচিত। কিন্তু দেশে মুসলিম বাদেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মেয়েরা আছে। এখন সেই ধর্মের মেয়েগুলো পর্দা করবে না দেখে তোর ধর্ষণ করতে মন চাইবে, এটা কেমন কথা? ধর্মে কোথাও লেখা নেই যে বেপর্দা মেয়েদের দেখলে তাকে ধর্ষণ করো। বরং ধর্মে লেখা আছে, কোনো বেপর্দা নারীকে দেখলে তুমি তোমার দৃষ্টি সংযত রাখো। মামুন আমার কথা শুনে চুপচাপ রইল। আমি তখন ওর কাঁধে হাত রেখে বললাম,
মহিলা তোর দোকানে এসে তোকে সর্বপ্রথম দাদা বলে ডাক দেয়, আর তুই তাকে নিয়ে কত নোংরা চিন্তা করিস। আমার কথা শুনে মামুন কিছুটা রেগে গিয়ে বলল, তোর লেকচার মারা শেষ হলে এখন তুই আসতে পারিস। মেয়েরা যদি দেখাতে পারে আর আমরা দেখলেই দোষ। আমি আর কিছু না বলে হাসতে হাসতে ওর দোকান থেকে বের হয়ে আসলাম আর ভাবতে লাগলাম, দুনিয়াতে কিছু মানুষ আছে যারা কখনোই ঠিক হবে না। তেমনি এই দুনিয়া থেকে ধর্ষণ, মেয়েদের অপদস্থ করা, অসম্মান করা, এগুলো কখনোই নির্মূল হবে না। তবুও বলবো, নারী সেটা যে ধর্মেরই হোক, আপনি সম্মানের চোখে দেখুন, আপনার দৃষ্টি সংযত রাখুন, তবেই সমাজে নারীদের অপমান এবং যে কোনো সম্পর্কের গুরুত্ব বাড়বে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন গল্পগুলি শোনার জন্য।